শুরুতেই থাকছে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম, তারপরে বিস্তারিত। কলকাতা বিমানবন্দরের ভেতরে উপস্থিত 136 বছরের বাঁকড়া মসজিদে বন্ধ করে দেওয়া হলো নামাজ। 1 কোটি বাংলার মুসলিমকে নিয়ে প্রতিবাদে সামিল ঘোষণা সিদ্দিকুল্লাহ চৌধুরীর। দুর্গা পূজা কমিটিগুলির অনুদান বাড়াচ্ছে নতুন শুভেন্দু সরকার, বাদ যাচ্ছে ধনী কমিটিগুলি। গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা, অন্যতম পর্যটন ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্রকে জোড়া চিঠি শুভেন্দুর। পুরী রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, পদপৃষ্ঠের পরিস্থিতি, জখম 120, মৃত 1। আরও নিঃসঙ্গ মমতা ব্যানার্জি, রাজ্যসভা তৃণমূল থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, যোগ দিচ্ছেন বিজেপিতে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও হাত ছাড়ছেন মমতার। এবার গোটা বাংলার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে থাকছে ইসকন, চূড়ান্ত সিদ্ধান্ত, ব্যাখ্যা শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যে সমস্ত মহিলা পাননি এখনও, তাদের জন্য বড় সুখবর, আন্ডার এনকোয়ারি থেকে করা হচ্ছে অ্যাপ্রুভ। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও মিলবে রেশন, অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হরিয়ানায় চালু হচ্ছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, উদ্বোধনে নরেন্দ্র মোদী। নৌকা ডুবি, মৃত 530 রোহিঙ্গার। কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বিস্তারিত জানাবো। তার আগে একটা রিকোয়েস্ট, আপনার যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এবং শেয়ার করে সকলের মাঝে সংবাদগুলি পৌঁছে দিতে আমাদেরকে সাহায্য করবেন। রাজ্যে শুভেন্দু অধিকারীর নতুন বিজেপি সরকার গঠন হবার পর থেকেই কলকাতা বিমানবন্দরের ভেতরে অবস্থিত 136 বছরের বাঁকড়া মসজিদের নামাজ পাঠ করে দেওয়া হয়েছে বন্ধ। তারই প্রতিবাদের ডাক এবার সিদ্দিকুল্লাহ চৌধুরীর। নামাজ পড়েই প্রতিবাদের ডাক প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আজ শুক্রবার বিমানবন্দরের 7 নম্বর গেটে জমায়েতের আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিবাদ স্বরূপ স্থানীয় বাসিন্দারাই আজকে বিমানবন্দরের ভেতরে থাকা ওই মসজিদে নামাজ পাঠ করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের 1 কোটি মানুষকে কালো ব্যাজ পরে নামাজে সামিল হবার আহ্বান জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার সকাল 11:30 নাগাদ এলাকার লোকজন ওখানে নামাজ পড়তে যাবে। আর বাংলার 1 কোটি মুসলমানদের কাছে অনুরোধ, কালো ব্যাজ পরে নামাজ পড়তে যান, অনুরোধ করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি জানিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করে চলে আসুন, কোনো বিক্ষোভ প্রদর্শনের দরকার নেই, কোনো মাইকিং ক্যানভাস কিছুই থাকবে না। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আঙ্গিনাতেও শুরু হয়েছে ব্যাপক চাপানুতোর। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার জানিয়েছেন, এই বাংলায় কোনো জামায়াতি শরীয়তি আইন চলবে না। এখানকার শান্তিপূর্ণ মুসলমান ভাইদের কাছে অনুরোধ, কারো উস্কানিতে আইন ভাঙার কাজ করবেন না। এখানে দেশ সবার আগে, নিরাপত্তা সবার আগে। তার সাফ কথা, নিরাপত্তা দেশের প্রশ্নে কখনোই ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারবে না। রাজ্যের নতুন বিজেপি সরকারের আমলে বাড়তে চলেছে দুর্গা পুজো কমিটিগুলির অনুদানের পরিমাণ। নবান্নের ভাবনায় বাদ ধনী কমিটিগুলি। এবার রাজ্য সরকারের পালাবদল হয়েছে, তাই বাজেট ঠিক করতে গিয়ে একটা বড় অংশের পুজো কমিটিগুলি, পুজো কর্তাদের ভাবতে হচ্ছে নতুন বিজেপি সরকার কি তৃণমূল সরকারের হারে আর্থিক সহায়তা দেবে। নবান্নের পাওয়ার করিডোরের খবর, এবার পুজো কমিটিগুলি যে অনুদান পেতে চলেছে তা আগের তুলনায় অনেকটাই বেশি হবে। গত বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের তরফে 1,10,000 টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার কি তাহলে অনুদান বেড়ে হচ্ছে 1,20,000 টাকা, নাকি আরও বেশি হবে সেই অঙ্ক? চর্চা চলছে সর্বত্র। তবে বিগত বছরগুলিতে দুর্গাপুজোর অনুদান পাওয়া সমস্ত কমিটি যে এবার অনুদান পাবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, যে সমস্ত কমিটি সরকারি অনুদানের ওপর নির্ভর করে পুজো করে তাদের শুধুমাত্র টাকা দেওয়া হবে, যাদের প্রয়োজন নেই তাদেরকে অনুদান দেওয়া হবে না। সেক্ষেত্রে কোটি কোটি টাকা বাজেটের পুজো বাদে অন্য পুজোগুলি অনুদান পাওয়ার তালিকায় থাকবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2018 সালে 10,000 টাকা দিয়ে দুর্গা পুজোর অনুদান দেওয়া শুরু করেছিল তৃণমূল সরকার। সেই টাকার অঙ্ক বছর বছর বেড়ে 2025 সালে গিয়ে পৌঁছেছিল 1,10,000 টাকায়। রাজ্যের প্রায় 45,000 দুর্গাপুজো কমিটি অনুদান পেয়েছিল গত বছর। সেই সঙ্গে বিদ্যুৎ বিলে ছাড়সহ একাধিক সুবিধাও দেওয়া হয়েছিল। 2025 সালে দুর্গা পুজো অনুদান দিতে রাজ্যের কোষাগার থেকে প্রায় 495 কোটি টাকা খরচ হয়েছিল। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এবার ধনী এবং অর্থনৈতিক সম্পন্ন পুজো কমিটিগুলি বাদ পড়তে চলেছে। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া, দেশের অন্যতম ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্রকে 2টি চিঠি পাঠালো নবান্ন। ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, গঙ্গাসাগরকে জাতীয় স্তরে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে রাজ্য সরকার। সূত্রের খবর, গত মঙ্গলবার এবং বুধবার ওই আর্জি জানিয়ে কেন্দ্রের 2টি মন্ত্রকের সচিবকে চিঠি পাঠিয়েছে নবান্ন।
চিঠিতে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলা ভারতের প্রাচীন বৃহৎ ঐতিহাসিক ধর্মীয় সমাবেশগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত, সাধু সন্ন্যাসী, পর্যটক হাজির হন। ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য, সাংস্কৃতিক উত্তরাধিকার, শতাব্দী প্রাচীন তীর্থযাত্রার ধারাকে ওই মেলা আজও বহন করে চলেছে। গঙ্গাসাগর মেলার এই ব্যাপকতা, ঐতিহাসিক ধারাবাহিকতার কথা মাথায় রেখে একে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আবেদন জানানো হয়েছে সংস্কৃতি মন্ত্রককে। রথযাত্রার অনুষ্ঠানে বিপত্তি, পদপৃষ্ঠ হয়ে জখম 120, মৃত্যু একজনের। বৃহস্পতিবার পুরীর গ্র্যান্ড রোডে জগন্নাথ দেবের রথযাত্রার সময় বিপুল ভক্ত সমাগম হয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে। এরপর দুপুর 2টো নাগাদ মারিচাকোট চকের কাছে আচমকাই পদপৃষ্ঠের পরিস্থিতি তৈরি হয়েছে। ভিড়ের চাপে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়, জ্ঞান হারান বেশ কয়েকজন। এরপর হুড়োহুড়ি শুরু হলে জখম হয়েছেন 120 জনের অধিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল, যায় অ্যাম্বুলেন্স। পুলিশ ভক্তদের সরিয়ে ভিড় নিয়ন্ত্রণ করবার চেষ্টা শুরু করে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে পুরীর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের অবশ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে হাসপাতালে ভর্তি করার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জল্পনাই হলো সত্যি, সেই সঙ্গে আরও নিঃসঙ্গ, আরও একাকী হয়ে পড়ল কালীঘাটের মমতার তৃণমূল। এবার দল ত্যাগ করলেন কোয়েল মল্লিক, সঙ্গে রাজ্যসভার সদস্যপদও করলেন ত্যাগ। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। এরপরেই কোয়েল মল্লিক দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে, যিনি পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা, যার ফলে বাড়ছে জল্পনা। তবে কি শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বাড়াইকের পর কোয়েল মল্লিক যোগ দিতে চলেছেন বিজেপিতে, সেই প্রশ্ন কিন্তু উঠেছে। সূত্রের খবর, দিন 15 আগে ইমেলে রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগপত্র দিয়েছিলেন কোয়েল মল্লিক, কিন্তু নিয়ম অনুসারে ইস্তফা দেওয়ার জন্য সাংসদকে সশরীরে উপস্থিত হয়ে চেয়ারম্যানের কাছে হাজির হতে হয়, দিতে হয় কয়েকটি প্রশ্নের উত্তর। স্বাভাবিকভাবেই কোয়েল মল্লিকের সেই পদত্যাগপত্র খারিজ হয়ে গিয়েছিল। আজ বৃহস্পতিবার রথযাত্রার সকালে তিনি রাজ্যসভার চেয়ারম্যানের হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন কোয়েল মল্লিক। এরপরে তাকে রাজ্যসভার প্রার্থী করেন মমতা ব্যানার্জি। গত 6 এপ্রিল সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ নেন অভিনেত্রী। কিন্তু 4 মের পরে বঙ্গ রাজনীতিতে নয়া মোড় এসেছে। বর্তমানে 2 শিবিরে বিভক্ত সদ্য প্রাক্তন শাসক দল তৃণমূল। দিন যত যাচ্ছে ততই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লেখানো ঘাসফুলের নেতার সংখ্যা বাড়ছে। কোয়েল মল্লিকের পর এবার পালাকার, সেটাই দেখার। কোয়েল মল্লিকের পর পালা এবার ব্রাত্য বসুর। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একেবারে ঘরে ঢুকে গিয়েছেন ব্রাত্য বসু, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ডাকা কোনো বৈঠকে যোগদান করেননি। শোনা যাচ্ছে সেই ব্রাত্য বসু এবার হাত ধরতে চলেছেন বিরোধী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, যদিও খোদ ব্রাত্য বসুর তরফে এখনও পর্যন্ত এই গুঞ্জনে কোনো সিলমোহর পড়েনি। শুধু কলকাতা নয়, এবার গোটা বাংলার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে, তার মেনু নিয়ে তুঙ্গে বিতর্ক। এবার আর শুধু কলকাতায় নয়, নদিয়া, তারপর রাজ্যের সর্বত্র মিড ডে মিল চালু হবে, চালাবে ইসকন। প্রশ্ন ওঠার পরেও কেন ইসকনকেই দেওয়া হলো মিড ডে মিল সরবরাহের দায়িত্ব, তা নিয়ে তুঙ্গে চাপানুতোর। বৃহস্পতিবার কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরের রথযাত্রার অনুষ্ঠানে কারণ ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ, মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ মানুষের সেবায় নিয়োজিত অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে বাংলার নবনির্মাণের পথে এগোতে চাইছি। সমাজের উন্নয়নে সরকারের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানিয়েছেন, একটা ভালো পুষ্টিকর আহার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের স্কুলগুলিতে যে ছাত্রছাত্রীরা মিড ডে মিল গ্রহণ করে তারা মূলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান। সচ্ছল পরিবারের শিশুদের অধিকাংশ এই প্রকল্পের উপর নির্ভর করে না, তাই অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাবারের বিশেষ প্রয়োজন রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দু সরকারের এহেন উদ্যোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পশ্চিম বাংলার যেই সমস্ত মহিলার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ঢোকেনি, তাদের জন্য বড় সুখবর। আন্ডার এনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরের 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করল প্রশাসন। 16 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। অন্যান্য জেলাগুলিতেও আন্ডার এনকোয়ারি লিস্ট থেকে ভেরিফাই করা হচ্ছে এবং অন্নপূর্ণা যোজনার টাকা তাদের অ্যাকাউন্টেও দ্রুত ঢুকবে বলে জানা যাচ্ছে। ব্লক স্তরে এনকোয়ারির পর প্রায় 3 লক্ষ আবেদন জেলায় এসেছিল। জেলা প্রশাসন সেই সমস্ত আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলায় আগেই 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল। গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হয় পেমেন্ট হয়নি, রিজেক্ট করে দেওয়া হয়েছিল। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলা হয়।
হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধ করেছেন। নন্দীগ্রাম, এগরা সহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়। এই অবস্থায় জরুরি ভিত্তিতে এনকোয়ারি শুরু হয়। সেই সমস্ত আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করতে শুরু করেছে 16 জুলাই থেকে। এর ফলে আরও 3 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 30 অগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশন চলছে। ওই স্কিমের জন্য যোগ্য বিবেচিত হলে সকলেই টাকা পাবেন, অযোগ্যরা বাদ যাবেন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে প্রত্যেক ব্লক পুরসভায় ভেরিফিকেশনের কাজ চলছে। যারা ফর্ম পূরণে ভুল করেছেন তাদেরকে এডিটের সুযোগ দেওয়া হচ্ছে। সমস্ত কিছু মিলিয়ে মুখ্যমন্ত্রীর জেলায় প্রায় 12 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী পরিবারের সদস্য কিংবা আশাকর্মী, আইসিডিএস কর্মীরা এই সুবিধা পাবেন না। স্বস্তির খবর, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআরে বাদ যাওয়া ব্যক্তিদের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে, রেশন থেকে বঞ্চিত করা যাবে না। বুধবার মৌখিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মন্তব্য রাজ্যের পক্ষে ধাক্কা বলেই মানছেন আইনি বিশেষজ্ঞরা। গত 4 জুন রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয়, এসআইআরে বাদ যাওয়া লোকজন বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না। রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। অন্যতম আবেদনকারী মহিবুল্লাহ মণ্ডলের যুক্তি ছিল, তারা এসআইআরের নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে রেশনের সুবিধা পাওয়া যায়। কোর্ট জানিয়েছে, ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ দেওয়া হলেও আইন অনুযায়ী প্রাপ্য সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে। আমরাও খবরও পাচ্ছিলাম, রাজ্যের বিভিন্ন জেলায় যাদের এসআইআরের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, ট্রাইব্যুনালে আবেদন করেছে, তাদের কিন্তু রেশন দেওয়া হচ্ছে না। তাদের জন্যই স্বস্তির খবর, আপনারা রেশন পাবেন, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাও আপনারা পাবেন যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন। আজ শুক্রবার দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হচ্ছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাইড্রোজেন জ্বালানির ব্যবহারে ওই ট্রেন চলাচল যদি সফল হয়, সাধারণ যাত্রীদের সাড়া মেলে, তাহলে আগামী দিনে দেশের অন্যত্র ধাপে ধাপে চালু করা হবে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে দেশের যেই সমস্ত হেরিটেজ রেল রুট রয়েছে সেখানে হাইড্রোজেন ট্রেন চালানো হতে পারে। সম্ভাব্য এই তালিকায় প্রথমেই রয়েছে কালকা সিমলা রুট। বৃহস্পতিবার রেল জানিয়েছে, হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 90 কিলোমিটার পথ পাড়ি দেবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। গতি হবে ঘন্টায় 75 কিলোমিটার, তবে সর্বোচ্চ গতি নির্ধারিত হয়েছে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, সারা বিশ্বে এই মুহূর্তে যেই সমস্ত হাইড্রোজেন ট্রেন চলে তা 2 থেকে 3 কোচের বেশি হয় না, কিন্তু হরিয়ানার জিন্দ সোনিপত রুটের হাইড্রোজেন ট্রেন চলবে 10টি কোচের। প্রায় 2600 জন যাত্রী ওই ট্রেনে সফর করতে পারবে। বঙ্গোপসাগরে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যু 530 জন রোহিঙ্গার। বৃহস্পতিবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাষ্ট্রসংঘ। জানা গেছে, জুন মাসের শেষের দিকে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রায় 5 শতাধিক রোহিঙ্গা নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিল 2টি নৌকা। গত 8 জুলাই ইরা ওয়াদি উপকূলের কাছে মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়ে 2টি নৌকা। অনুমান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল রোহিঙ্গাদের ওই নৌকা দুটি। তবে দুর্ঘটনায় কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। এক নজরে দেখে নেব রাজ্যের ওয়েদার রিপোর্টটি। আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিক্ষিপ্ত স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। আমাদের আজকের সংবাদগুলো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছ থেকে দেখা হচ্ছে পরবর্তী বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদগুলির সাথে। ধন্যবাদ।